আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন কিডস হেলথে, এবং এবারের বিষয় শিশুদের টনসিল এবং অ্যাডেনয়েডের সমস্যা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ তামিম হোসেন স্যার, নাক কান গলা বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, PIHS জেনারেল হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। স্যার, অসংখ্য প্রশ্ন রয়েছে আজকে এবং আমাদের দর্শকদেরও অনেক প্রশ্ন রয়েছে। স্যার, সর্বপ্রথম আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আমাদের এই টনসিল বা অ্যাডেনয়েড জিনিসটা এক্স্যাক্টলি কী। আসলে দর্শকদের মধ্যে অনেকেরই বিভ্রান্তি রয়েছে, গলার সামান্য কোনো ব্যথাকেই টনসিল অনেকে মনে করে থাকে। স্যার, তো আপনি যদি একটু এক্স্যাক্ট একটা ধারণা দিতেন সকলকে। আপনাকে ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এটা হচ্ছে টনসিল এবং অ্যাডিনয়েড, এই দুটো অর্গান। এটা হচ্ছে আমাদের গলায়, টনসিল আমার গলায় থাকে, আর অ্যাডিনয়েডটা হচ্ছে আমরা দেখতে পাই না, নাকের একদম পিছনে থাকে। দুটোই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে, এটাকে আমরা লিম্ফয়েড টিস্যু বা অর্গান বলি। এবং দেখা গেছে যে 3 থেকে 7 বছরের বাচ্চাদের এই টনসিল এবং অ্যাডিনয়েড প্রাকৃতিকভাবেই একটু বড় থাকে, কিন্তু এটা কোনো সমস্যা হয় না। কিন্তু এই টনসিল এবং অ্যাডিনয়েড বারবার অ্যালার্জি এবং ঠান্ডা এবং বারবার ইনফেকশনের জন্য যখন ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়, তখন এটা ফুলে গিয়ে তখন এই টনসিলাইটিস বলি আমরা, অ্যাডিনয়েড বড় হয়ে গিয়ে অ্যাডিনয়েডের সমস্যা বলি। স্যার, টনসিল কি কখনো ফুলে যে ক্যান্সার বা টিউমার এই ধরনের কোনো কিছু রূপ নিতে পারে? হ্যাঁ, টনসিল ক্যান্সার হওয়া এটার একটা লক্ষণ, স্পেসিফিক লক্ষণ আছে, যেটা দেখলে আমরা অনুমান করতে পারি, দেখে অনুমান করতে পারি যে এটা টনসিলটা ক্যান্সার হতে পারে। যেমন হচ্ছে যে টনসিল যখন ইনফেকশন হয় তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের দুই পাশে দুটো টনসিল আছে, জিহ্বার শেষ দিকে গলার ভিতরে দুই পাশে দুটো টনসিল আছে। এই দুটো টনসিল একইভাবে ফুলে উঠবে যদি ইনফেকশন হয়ে থাকে। কিন্তু যদি টনসিলে ক্যান্সার হয় সেক্ষেত্রে যে কোনো এক পাশ অস্বাভাবিকভাবে ফুলে উঠবে। তখনই আমরা এটাকে খুবই গুরুত্বের সাথে নিই এবং এই টনসিলটা ক্যান্সার কিনা সেটার জন্য যা যা করা দরকার পরবর্তী স্টেপ আমরা নিই। আচ্ছা, কোন মানে বয়সের কোন অংশে একজন মানুষ বা বিশেষায়িত আমরা যেহেতু শিশুদের আয়োজন, তো কোন বয়সে শিশুরা অধিক সংক্রামিত হয় এই রোগ দুটিতে? স্বাভাবিকভাবে বয়স যেটা হয়, আমরা যেটা পাই সেটা হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় 2 বছরের বাচ্চাও পাই, 3 বছরের বাচ্চা বেবিও বাচ্চাদেরকেও পাই। এবং দেখা গেছে যে আসলে অ্যাডিনয়েডের যে সমস্যাটা সেটা হচ্ছে যে 13 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু অ্যাডিনয়েড হচ্ছে যে শরীরে থাকে। এরপরে স্বাভাবিক, ফিজিওলজিক্যাল যেটা বলি, স্বাভাবিক উপায়ে এই অ্যাডিনয়েডটা ছোট হতে থাকে এবং একসময় বডিতে থাকে না, যেহেতু 13 বছর পর্যন্ত এই অ্যাডিনয়েডটাই বাচ্চাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে। আচ্ছা আচ্ছা। সেই জন্য 13 বছর পরে এই অ্যাডিনয়েডটা এমনিতেই চলে যায়, টনসিল থেকে যায়। টনসিল এই জন্য অ্যাডিনয়েডটা আমরা 13 বছর পর্যন্ত আমরা অনুমান করি যে এই অ্যাডিনয়েডটা আসে এবং 13 বছর পরে আর কিন্তু অ্যাডিনয়েডের সমস্যা নিয়ে আসে না। কিন্তু টনসিল সারা জীবনই থাকতে পারে, সারা জীবন যে কোনো সময় যে কোনো বয়সের মানুষের হতে পারে। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। স্যার, গলা ব্যথা, ঠান্ডা লাগা, এটার সাথে টনসিলের কি সম্পর্ক বা এদের মধ্যে পার্থক্যটা ঠিক কি স্যার? সাধারণ সর্দি কাশিতেও কিন্তু অনেকের গলা ব্যথা হয়, হ্যাঁ, কিন্তু টনসিলের সাথে এটার একটা পার্থক্য আছে। যদি টনসিলের কারণে যদি গলা ব্যথা হয়, সেই গলা ব্যথাটা হচ্ছে তীব্র গলা ব্যথা এবং এই অবস্থায় সে ঢোক গিলতে, মানে নিজের যে লালা আমরা বলি, আমাদের মুখে যে লালা আসে সেই লালাটাও গিলতে তার কষ্ট হয়ে যায়। এই ধরনের ব্যথা রোগীরা আমাদের কাছে নিয়ে আসেন। তাহলে এই ধরনের ব্যথা যখন হবে, সাথে তীব্র জ্বর এবং ঢোক গিলতে কষ্ট হওয়া, খেতে কষ্ট হওয়া, এই ধরনের সমস্যা পেলেই আমরা তখন বলি যে এটা টনসিলের ইনফেকশনের দিকে যাচ্ছে। সাধারণ সর্দি কাশিতে এইরকম ধরনের ব্যথা হয় না। আচ্ছা আচ্ছা। আর স্যার, বর্তমান সময়ে এই টনসিল সংক্রমিত প্রধান যে রোগগুলো বা এক্সট্রা এছাড়াও বিভিন্ন সমস্যা আমরা দেখতে পারি, এই বিষয়গুলো বা এই সমস্যাগুলো স্যার ঠিক কি এই টনসিলের কারণে?
টনসিলের কারণে যেগুলা যেই সব সমস্যা প্রধানত হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটা ফার্স্ট হচ্ছে বাচ্চারা খেতে পারে না। আচ্ছা। তাদের ক্ষেত্রে ঢোক গিলতে ওদের অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চারা খেতেই চাচ্ছে না এবং ইভেন পানিও খেতে চায় না। এটা হচ্ছে প্রধান তাদের উপসর্গ। দ্বিতীয় যেটা হয়, তারা ঘুমোতে গেলে কষ্ট হয়। যে অনেক বাচ্চা দেখা গেছে টনসিল ফুলে এত বড় হয়ে গেছে যে মুখ দিয়ে সে শ্বাস নিবে সেটা সেই জায়গাটুকুও থাকে না। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, টনসিল যেসব বাচ্চাদের ইনফেকশন হয় ঘন ঘন, এই টনসিলের কারণেই তাদের নাকের পিছনে যে এডিনয়েডটা আছে সেটাও ফুলে যায়। তখন এই সকল বাচ্চাদের যেটা হয়, তারা ঘুমের মধ্যে নাক ডাকে। আচ্ছা। যেমন অনেক মায়া বলে যে ঘোংরায় বাচ্চারা, এবং অনেক বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তাদের এতই শ্বাসকষ্ট হয় যে তারা ঘুমাতেই পারে না, ঘুম থেকে উঠে যায়। এই সকল সমস্যা নিয়েই আসলে আমাদের কাছে রোগীরা আসে। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন যে টনসিল মোটামুটি সকলেরই আছে, তবে কারো কারো সেটা সংক্রামক হয়, কারো কারো হয় না। স্যার সেক্ষেত্রে যাদের টনসিল সংক্রামক রোগগুলো হয়ে থাকে, এটা কি বংশগত কোনো কিছু নাকি নর্মালি যে কারোরই হতে পারে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটা বংশগত, পারিবারিক পরিবারের সাথে সম্পর্কিত কোনো ধরনের আমরা এখনও পাই নাই। এটা সম্পূর্ণ হচ্ছে এনভায়রনমেন্টাল, আসলে হচ্ছে যে কিছু অ্যালার্জি, কিছু ইনফেকশন, এই ধরনের কারণেই আসলে টনসিলের ইনফেকশনটা হয়ে থাকে। পরিবারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। স্যার আপনার আবহাওয়ার সূত্র ধরে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে কোন ধরনের আবহাওয়া মূলত এই টনসিল সংক্রামক রোগগুলোর জন্য দায়ী? জি, আবহাওয়া হচ্ছে, আবহাওয়ার ব্যাপারটা যে সকল আবহাওয়াটা স্যাঁতসেঁতে, আমরা বলি আর্দ্র আবহাওয়া, সেই সকল স্যাঁতসেঁতে আবহাওয়াতে এই ধরনের অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে, যার জন্য এই সকল আবহাওয়াতে যে সকল বাচ্চারা আসলে বসবাস করে তাদের ক্ষেত্রে টনসিলের অ্যালার্জি হোক বা ইনফেকশনের কারণে হোক, তাদের ক্ষেত্রে দেখা গেছে টনসিলের ইনফেকশনটা বেশি হয়ে থাকে। তো আমরা যে বলি যে আপনি রোগীরা যখন আসে, আমরা তাদের আসলে এনভায়রনমেন্টটা শুনতে চাই, আসলে তারা কী ধরনের এনভায়রনমেন্টে তারা আছে, যে বাসায় পর্যাপ্ত আলো বাতাস আসে কিনা, বা বাসায় যে বাসায় ওনারা থাকেন সেই বাসায় বাতাস চলাচলের পথটা ভালোভাবে আছে কিনা, মেনটেন হয় কিনা, সেটা আমরা আসলে জিজ্ঞেস করি। স্যাঁতসেঁতে পরিবেশ বা স্যাঁতসেঁতে আবহাওয়া টনসিল ইনফেকশনের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। স্যার ঠান্ডা পরিবেশ বা ঠান্ডা জাতীয় খাদ্য, যেমন আইসক্রিম, বিভিন্ন ধরনের কোমল পানীয়, এই বিষয়গুলো কি টনসিলের জন্য দায়ী হতে পারে? হ্যাঁ, এটা একটা কারণ, তবে সবার জন্য না। যাদের ক্ষেত্রে ঠান্ডায় অ্যালার্জি, যে সকল বাচ্চারা ঠান্ডা খেলে অথবা ঠান্ডা পরিবেশে গেলে তাদের অ্যালার্জি পরিমাণ বেড়ে যায়, বা ঠান্ডাতে এক্সপোজারে তাদের অ্যালার্জি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে ঠান্ডা খেলে বা ঠান্ডা পরিবেশে তাদের টনসিল ইনফেকশন হতে পারে। আচ্ছা স্যার, আপনি কিছুক্ষণ আগে, কয়েকটি প্রশ্ন আগে একটি বিষয় বলছিলেন যে যাদের টনসিল হয় তাদের মূলত নাক ডাকার যে সমস্যাটা বা হা করে ঘুমানোর সমস্যাটা, এই ধরনের সমস্যা হয়ে থাকে। স্যার এর ফলে কি ওই শিশুটির স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়? আচ্ছা, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে এটা আসলে অনেকে বুঝেন না, যার জন্য আসলে এইসব বাচ্চারা চিকিৎসা সময় মতো পায় না। যে সকল বাচ্চার টনসিলের সমস্যা, আমরা বলেছিলাম যে এই সকল বাচ্চাদের আসলে টনসিলের কারণেই এডিনয়েডটা বড় হয়ে যায়। এখন আমরা আসলে মূলত শ্বাস নিই দুইটা জায়গা দিয়ে, একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ, গলা। এখন হচ্ছে যে বাচ্চারা কিন্তু মুখ দিয়ে অত শ্বাস নিতে পারে না, আমরা বড়রা যেভাবে শ্বাস নিতে পারি, তাদের শ্বাস নেওয়ার মেইন অর্গানটা হচ্ছে নাক। এখন এডিনয়েডটা যখন বড় হয়ে যায় তখন তাদের নাকটা অফ হয়ে যায়, তখনই তারা হা করে শ্বাস নেয়। অল্টারনেটিভ হচ্ছে আমার মুখ, তখন তারা ঘুমের সময় মুখটা হা করে শ্বাস নেয়। কিন্তু সেই সকল বাচ্চারা আবার টনসিলটাও দেখা যায় বড় থাকে, তো মুখ দিয়েও ওরা পর্যাপ্ত শ্বাস নিতে পারে না। আমাদের ব্রেনটা আসলে, ব্রেনের যদি বলি খাবার বা খনিজ, সেটা হচ্ছে অক্সিজেন আর সুগার। এই যে বাচ্চারা ঘুমের মধ্যে হা করে থাকে, পর্যাপ্ত বাতাস বা শ্বাস নিতে পারে না, যার জন্য ব্রেনে ঠিক পরিমাণে অক্সিজেন যায় না, ঠিক পরিমাণে অক্সিজেন যায় না দেখে এই সকল বাচ্চারা ঘুম থেকে উঠে যায়। আচ্ছা, এখন আপনি বলবেন যে বৃদ্ধি বা বিকাশে তাদের কোনো হ্যাম্পার হয় কিনা বা ক্ষতিগ্রস্ত হয় কিনা, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এই সকল বাচ্চা তাদের বয়স অনুপাতে যেভাবে তাদের মস্তিষ্ক বিকাশ হওয়ার কথা থাকে, সে অক্সিজেন কম পাওয়ার জন্য এই মস্তিষ্কটা বিকাশটা স্বাভাবিক পর্যায়ে থাকে না। এই সকল বাচ্চারা তাদের যে মস্তিষ্কের বিকাশ কমের জন্য বুদ্ধিশুদ্ধিও কম হয় এই সকল বাচ্চাদের। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন যে অ্যাডেনয়েডের যে সমস্যাটা, এটা 13 বছর পর্যন্ত হয়ে থাকে, এর ফলে অনেকে নাক ডাকে বা এই ধরনের সমস্যায় ভুগে। তবে আমরা যদি এখন দেখি যে অনেক বৃদ্ধরা বা মধ্যবয়স্ক প্রত্যেকেই কম বেশি কিন্তু নাক ডাকে,
তো এটা কি ধরনের সমস্যা বা এটার সাথে অ্যাডেনয়েডের কোনো সম্পর্ক আছে নাকি না? খুবই মানে একটা ইন্টারেস্টিং কোয়েশন এটা। এটা হচ্ছে যে আমরা বলি যে বাচ্চাদের নাক ডাকার কারণ আর বড়দের নাক ডাকার কারণ টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আমরা যেটা বললাম যে 13 বছর বয়স পর্যন্ত অ্যাডিনয়েড থাকে, খুবই রেয়ারলি, খুবই কম সংখ্যক আমরা রোগী পাই। আমরা যখন এন্ডোস্কোপ করি নাক দিয়ে তখন দেখি যে কিছু কিছু অ্যাডিনয়েড টিস্যু ফোলা অবস্থায় আছে, কিন্তু এটা থাকার কথা না, এটা খুবই আনইউজুয়াল। কিন্তু বড়দের নাক ডাকাটা হচ্ছে যেটা বললাম, আমরা আসলে শ্বাস নেই যে দুটার জায়গা, একটা গলা আর একটা নাক। এই গলা এবং নাকে যদি কোনো সংকুচিত হয়ে যায় বিভিন্ন কারণ, টনসিল, বড়দের ক্ষেত্রে টনসিল বড় হয়ে এবং নাকে পলিপ হয়ে যদি নাকের পথ সংকুচিত হয়ে যায়, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে বড়দের নাক ডাকার কারণ। আর ছোটদের নাক ডাকার কারণ হচ্ছে টনসিল বড় হয়ে যাওয়া, অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়া। তো দুইটা কারণ সেপারেট, টোটালি ভিন্ন যা দেখতে পাচ্ছি। আর স্যার আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যখন মানুষের অ্যাডেনয়েড হয়, মানে ছোট বাচ্চাদের টনসিল অ্যাডেনয়েড হয়, তো অস্বাভাবিকভাবে মানে ফুলে যায়, গলার দুই সাইড বা নাকের পিছন বলেন ফুলে যায়। সেক্ষেত্রে অনেকে মনে করতে পারে যেটি ছোঁয়াচে কিনা, বা তাদের পরিহিত পোশাক বা গামছার তোয়ালে এই ধরনের ব্যবহারগুলো করলে মানে ছোঁয়াচে রোগ কিনা, এ সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেটি ছোঁয়াচে কিনা। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে আমাদের যারা রোগীরা আসেন তারা আমাদেরকে ম্যাক্সিমাম সময় এই ধরনের প্রশ্ন করে থাকেন। আসলে ছোঁয়াচে না, ছোঁয়াচে এই ধরনের রোগগুলো ছোঁয়াচে না, কিন্তু দেখা গেছে পরিবারে 3-4টা বাচ্চা আছে, তাদের সবারই একই সমস্যা, তখন আসলে ওনারা মেইনলি চিন্তা করে যে এটা কি ছোঁয়াচে কিনা, যে ওর হলো। আসলে এটা না, ওনারা একই এনভায়রনমেন্ট শেয়ার করেন। একই এনভায়রনমেন্টে থাকার কারণে যদি তাদের এই টনসিল বা অ্যাডিনয়েডের ফলে যাওয়ার কারণ যদি এনভায়রনমেন্ট হয়, স্বেচ্ছাতে পরিবেশের জন্য হয়, একই রুমে অনেকজন বাচ্চারা যখন থাকে, এটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্যই, যে সেম এনভায়রনমেন্টে বা পরিবেশে এই সকল বাচ্চারা আছে, এই কারণেই সকল বাচ্চারই দেখা যাচ্ছে একই ধরনের উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে আসতেছেন। স্যার আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনি যেটা বললেন যে এনভায়রনমেন্টের কারণে ডাক্তারের কাছে যাচ্ছে। এখন যদি কোনো শিশু ডাক্তারের কাছে না যায়, তাহলে কি এটি পরবর্তীতে বড় কোনো আকার ধারণ করতে পারে, বা তার কোনো শারীরিক ক্ষয় বা এই ধরনের কিছু করতে পারে না কিনা? প্রথম কথা বলি, সেটা হচ্ছে অ্যাডিনয়েড যেটা আছে এটা অনেকেই জানে না, যে অ্যাডিনয়েডের ব্যাপারটা জানে না। অনেক বাবা মা এই ব্যাপারে সচেতন না। কারণ কি? কারণ ওনারা হা করতে বলে বাচ্চা হা করে, টনসিলটা বড় হয়ে গেছে, ওনারা দেখতে পাচ্ছে, ওকে, ওনারা বুঝতে পারতেছেন যে না, তার টনসিলটা বড় হয়ে গেছে, কিন্তু অ্যাডিনয়েড তো দেখা যায় না, আমরাও দেখতে পাই না, কিন্তু আমরা এক্সরে করে অথবা এন্ডোস্কোপ করে শেষে আমরা এটা দেখতে পাই অ্যাডিনয়েডের সমস্যা। তো এডিনয়েড যেহেতু দেখা যায় না, আর আমি একটু আগেই বলেছিলাম যে টনসিল যখন বড় হয়ে যায়, এই টনসিলের ইনফেকশনের জন্যই এডিনয়েডটাও বড় হয়ে যায়। তো বাবা মাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, যদি আপনি দেখেন কখনো আপনার বাচ্চার টনসিল বড় হয়ে গেছে এবং এই টনসিল বড় হয়ে যাওয়ার জন্য বাচ্চার ঘন ঘন গলা ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং হচ্ছে যে এটা এক্সক্লুড করা দরকার যে বাচ্চার যে টনসিলটা বড় হয়ে গেল, সেই বড় হওয়ার জন্য এডিনয়েডটাও কি বড় হয়ে যাচ্ছে কিনা, এবং এটার সাথে মিলাতে হবে যে বাচ্চার কি ঘুমোতে সমস্যা হচ্ছে কিনা, বাচ্চা ঘুমের সময় হা করে থাকছে কিনা, এবং বাচ্চা ঘুমের সময় লালা পড়তেছে কিনা। অনেক বাচ্চার লালা পড়ে এবং বালিশে পড়ে, মা এসে বলেন যে আমার বাচ্চা হা করে ঘুমায়, রাতের বেলা বালিশ ভিজে যাচ্ছে লালার মাধ্যমে। আমি একটি অন্যরকম প্রশ্ন জানতে চাচ্ছি, তবে শিশুদের ক্ষেত্রেই, যে বাচ্চারা যখন ঘুমায়, সাধারণভাবেই ঘুমায়, মুখ বন্ধ করে ঘুমায়, তবে অনেক ঘামে, মাথা ঘামে, হাত ঘামে, এটির কারণ মূলত কি? মুখ ঘামে, এটির কারণ মূলত কি স্যার? এই যে ঘাম যেটা হয়, সেটার সাথে একটা কারণ হতে পারে যে বাচ্চারা শ্বাস নিতে পারছে না, অনেক স্ট্রাগল করতেছে, অস্থির হয়ে যাচ্ছে, সেখান থেকেও ঘাম হতে পারে, এটা একটা কারণ। এবং কিছু কিছু বাচ্চা দেখা গেছে মায়ের অথবা বাবার থাইরয়েডের সমস্যার জন্যও এর ঘামটা হতে পারে। সেই ঘামানোটাও কিছু কিছু ক্ষেত্রে অ্যাডেনয়েডের কারণেও হয়ে থাকে। কারণ সে তো অনেক স্ট্রাগল করতেছে, অনেক কষ্ট পাচ্ছে, শ্বাস নিতে তাকে অনেক এফোর্ট দিতে হচ্ছে, যেটা তার দেওয়ার কথা না। সেখান থেকেও যে সে যে একটা ফাইট করতেছে, এই ফাইটের জন্য বডি একটা ঘাম দিয়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে তার থাইরয়েডের সমস্যা, সেটা পারিবারিকভাবেও আসতে পারে। এই দুটো জিনিস এক্সক্লুড করে এই ঘামের কারণটা আসলে বের করতে হবে। স্যার, যদি একজন ব্যক্তি বা একজন রোগীর এই অ্যাডেনয়েড বা টনসিলের সমস্যাটা বরাবর হতেই থাকে, তাহলে কি এটা পরবর্তীতে হৃদরোগ বা বাতজ্বরের কারণ হতে পারে?
এটা একটা রিলেটেড কোয়েশ্চেন। এখন আমরা যখন টনসিল যখন ইনফেকশন হয় তখন আমরা জিজ্ঞেস করি আসলে আপনার বছরে কতবার টনসিল ইনফেকশন হয়, কতবার আপনার হচ্ছে যে এই টনসিল তীব্র ব্যথা হয়, জ্বর হয়, আপনার ওষুধ খেতে হচ্ছে, এগুলো আমরা এপিসোডগুলো আমরা জিজ্ঞেস করি যে বছরে আসলে কতবার হয়। যাদের দীর্ঘদিন ধরে টনসিলের ইনফেকশন এবং অনেক সময় আসলে বাচ্চাদের এটা খুব কম হয়, কারণ বাতজ্বর হতে গেলে অনেক ইনফেকশন হতে হবে টনসিলে। তো এটা বাচ্চাদের ক্ষেত্রে না, যারা একটু অ্যাডাল্ট 18-20 বছর তাদের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি কি মানে তাদের মুখ থেকে দুর্গন্ধ হয় কি না, তারপর অনেক টনসিলের থেকে পাথরের মতো দানা বের হয়, এটা বলে টনসিলোলিথ বা টনসিলের স্টোন বলি আমরা, মুখ থেকে দুর্গন্ধ হয়। তখন সেই সকল পেশেন্ট বা রোগীদেরকে আমরা এই যে ASO টাইটার নামে একটা টেস্ট আছে, ব্লাড টেস্ট, ওটা আমরা করতে দিই। দুঃখিত স্যার, আমি আপনার পারমিশন নিয়ে ফোনটি ধরতে চাচ্ছিলাম। দর্শক আসসালামু আলাইকুম। জি, আমি রাজশাহী বিভাগ নাটোর জেলা থেকে বলছিলাম, জি, নাহিদ নাম। তো আমার যে সমস্যাটা, আমার গলায় টনসিলের মধ্যে দুই সাইডে অনেক ফুলে আছে, প্লাস ওই নাকের ভিতরেও মনে হয় যে কথা বললে কথাকে ক্লিয়ার বুঝতে পারছে না, গলারও কণ্ঠ নষ্ট হয়ে যাচ্ছে, এটা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আবার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে রাতে ঘুমালে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শুয়ে থেকে ওই নিঃশ্বাস ঠিক করতে পারি না, কিন্তু হুট করে আবার দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে তখন নিঃশ্বাসটা স্বাভাবিক হয়। আসলে এটা সমস্যা কি, এই সমাধানটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ। বয়সটা জিজ্ঞেস করবেন। দর্শক আপনার বয়সটি যদি একটু বলতেন। বয়স 35। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমাদের পর্দায় পেয়ে যাবেন। স্যার, আপনি যদি একটু এই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তরটি দিতেন আমাদের। সম্মানিত দর্শককে ধন্যবাদ। আর ওনার যেহেতু বয়স 35 বছর বয়স এবং উনি বলতে চাচ্ছেন যে ওনার গলায় যে টনসিল কিছুদিন পর পর ইনফেকশন হচ্ছে এবং ফুলে গিয়েছে। আসলে টনসিল ফুলতে পারে, টনসিল ফুলে গেলে এটা আসলে তেমন সমস্যা না, কিন্তু যেটা উনি বলছেন ওনার যে কনসার্ন যে ওনার ঘুমোতে সমস্যা হয়, টনসিল ফুলে গিয়ে যদি ওনার ঘুমের সমস্যা হয় বা ব্যাঘাত ঘটে, পাশাপাশি ওনার নাকেও সমস্যা আছে। তো নাকের ব্যাপারটা দুই কারণে হতে পারে, নাকে পলিপ থাকতে পারে অথবা নাকের হাড় বাঁকা হয়ে নাকের যে জায়গাটা সেটা সরু হয়ে যেতে পারে, এবং ওনার ভয়েস কথা বলতে উনি বলছেন যে কথা বলতেও সমস্যা হয়। তো এই নাকের প্রবলেমটা আসলে এন্ডোস্কোপ দিয়ে আসলে আমরা দেখে আগে নিশ্চিত হই কী ধরনের সমস্যা ওনার নাকে। এবং টনসিলে যেটা হচ্ছে, টনসিলটা সবার দেখতে হবে টনসিল থেকে ময়লা বের হয় কিনা, যেটা বললাম স্টোন হয় কিনা, টনসিলের এই যে ইনফেকশনটা ঘন ঘন হয় কিনা। শুধু ফুলা থাকলে আমরা আসলে টনসিল নিয়ে চিন্তা করি না, বাট এই টনসিলটাই যদি বারবার গলা ব্যথার কারণ হয়ে থাকে তখনই আমাদের একটা কনসার্নের ব্যাপার। আসলে উনি আরেকটি ব্যাপার বলেন, সেটি হচ্ছে উনি নাকি ঘুমানোর সময় মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েন হুট করে। এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা বড়দের নাক ডাকা। এটা তো এটা যেটা বললাম, ওনার যেহেতু আমার কাছে মনে হচ্ছে টনসিলের জন্যই ওনার গলায়ও শ্বাস নিতে জায়গা পাচ্ছেন না, নাকের জায়গাটাও শুরু হয়ে আসে, দুই জায়গায় যখন শুরু হয়ে আসতেছে তখনই আসলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা, এটা ওনার অনেক সিভিয়ার পর্যায়ে, আমার কাছে মনে হচ্ছে মডারেট টু সিভিয়ার পর্যায়ে আছে, যার জন্য উনি ঘুম থেকে উঠে যান। এই ক্ষেত্রে আমাদের দর্শকের করণীয় কি বা তিনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? ওনার প্রথম পদক্ষেপ হচ্ছে আসলে ওনার যে রোগ সেটা কনফার্ম করা। সেটা কনফার্ম করার জন্য অবশ্যই একজন নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। উনি আগে দেখবেন ওনার গলার কন্ডিশন এবং নাকের কন্ডিশন কি, সেটা দেখে তারপরে আমরা যেটা বলি ফার্স্টে এই সব রোগীর প্রথম পদক্ষেপ হবে লাইফস্টাইল মডিফিকেশন করা। ওনার হয়তো বা দেখতে হবে হাইটের সাথে ওয়েটটা ঠিক আছে কিনা, তার যদি ঠিক না থাকে তাহলে ওয়েটটা একটু কন্ট্রোলে রাখা। পাশাপাশি নাকে এবং গলায় যদি অস্বাভাবিকভাবে জায়গাগুলো সরু হয়ে যায়, সেগুলা যদি ওষুধের মাধ্যমেই হয় তাহলে সেই ওষুধের মাধ্যমে চিকিৎসা করে সেগুলোর পথগুলোকে প্রশস্ত করা, আর যদি ওষুধের মাধ্যমে না হয় তাহলে অথবা অপারেশনের দিকে যেতে হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন এবং আমরা আরও আশা করছি আপনি এই পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। স্যার, এবারে আমরা আবারও ফিরে আসি আমাদের মূল পর্বে। টনসিল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা বা এটা নেওয়া কি খুব জরুরি বা এরকম কিছু?
না, সকল টনসিল ইনফেকশনে আমরা আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাই না। আমরা খুবই সতর্কতার সহিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চাই। যে সকল টনসিল দেখা গেছে 2-3 দিন, আমরা প্রাথমিক অবস্থায় বলি যে আপনি কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গেল করেন। তারপরে আপনার যদি ঠান্ডার খাওয়ার জন্য বা ঠান্ডা লাগার জন্য এটা হয়ে থাকে তাহলে এটা আপনি অ্যাভয়েড করেন। তারপর 2-3 দিন পরেও যখন এগুলো না সারে এবং সে একদম খেতেই পারছে না, টনসিল ইনফেকশন হয়ে এতই ব্যথা গলায় সে পানিও খেতে পারছে না, সেই সকল সিভিয়ার টনসিল ইনফেকশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা রোগীর লক্ষণ এবং রোগীর বয়স এবং রোগীর ওজন অনুসারে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আদারওয়াইজ আমরা আসলে অ্যান্টিবায়োটিক মানে স্যার ব্যবহার করতে সর্বোপরি চাই না। অ্যান্টিবায়োটিকটা পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পরামর্শ হবে। অনুযায়ী দেখে তারপরে তারপরে গ্রহণ করতে হবে। স্যার আমরা যেটা দেখি বাসা বাড়িতে ঠান্ডা লাগলে বা গলায় সমস্যা হলে বা টনসিলের সমস্যা হলেও আমরা মধু বা গরম পানি দিয়ে গার্গেল বা হলুদ পানি এই ধরনের ব্যবহারগুলো করে থাকি। এটা কি বিজ্ঞানসম্মত নাকি না? না, অবশ্যই বিজ্ঞানসম্মত। এগুলো হচ্ছে আমাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন মধু খেলেন, আপনার মধু খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তাহলে আপনার বডি ওই যে ইনফেকশনের সাথে ফাইট করতে পারবে, তাহলে তখনই হচ্ছে আপনার এই যে ইনফেকশনটার পরিমাণটা কমে আসবে। এবং হচ্ছে যে আমরা বলি মুখে হচ্ছে অনেক জীবাণু আসলে না চাইতে চলে আসে। আমরা যেহেতু মুখ হা করে থাকে, মুখের মধ্যে জীবাণু এই ধুলাবালি বা পরিবেশ থেকে চলে আসে, তখন এটা একমাত্রই উপায় হচ্ছে মুখটা ভালোভাবে পরিষ্কার রাখা, গার্গেল করা। আমরা বলি খুব রিপিটেড গার্গেল করতে বলি, অনেকে 4-5 বার বা 6 বা 7 বার গার্গেল করতে বলি। এই ধরনের যে ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতি অনেক কাজে দেয়। আচ্ছা আচ্ছা। স্যার আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন টনসিলটা ফুলে যায় অনেকে মেসেজ করে যাতে একটু মানে ওরা মনে করে যে হয়তো বা নিরসন হবে বা আরাম লাগার জন্য, এটি কি বিজ্ঞানসম্মত নাকি? না, টনসিল আসলে মেসেজ করে যে ব্যথা কমে যাবে এই ধরনের প্রদাহ আসলে টনসিলে হয় না। তো যেটা হয় সেটা হচ্ছে যে আপনি মুখ পরিষ্কার রাখতে হবে। মেসেজ করে আপনার কোনো, তাহলে স্যার মেসেজ করার জন্য কি মানে বিপরীত প্রতিক্রিয়া কোনো রয়েছে নাকি? বিপরীত মেসেজটা করবে কোথায়? ভিতরে তো করতে পারবে না, কারণ হাত উপরের জায়গায় যেটা হয় সেটা হচ্ছে টনসিলের ইনফেকশনগুলো যখন একটু লিম্ফ নোডগুলো বা গ্রন্থি থাকে চোয়ালের নিচে, এগুলো ফুলে ওঠে। তো ইনফেকশন না কমলে এটা আসলে কমবে না। তো আপনি মেসেজ করে এটাকে কমাতে পারবেন না। তো আমি বলবো যে মেসেজ করে আসলে তেমন একটা উপকার পাবে না, তবে সেরকম ক্ষতিকর কোনো ক্ষতিও নাই, উপকারও নেই। আচ্ছা। আর স্যার সর্বপ্রথম টনসিল বা অ্যাডেনয়েডের সমস্যার ক্ষেত্রে একজন রোগী ঘরোয়াভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? ঘরোয়াভাবে যেটা উনি করতে পারে সেটা হচ্ছে এটা কারণটা যদি উনি বুঝতে পারে যে না আমি ঠান্ডা খাওয়ার জন্য আমার এটা হয়েছে, অথবা হচ্ছে যে আমার কোনো ইনফেকশন তো উনি বুঝবে না, যদি ওনার কোনো অ্যালার্জি কারণে সেটা ঠান্ডা খাওয়ার হতে পারে, অতিরিক্ত ধুলাবালির এক্সপোজারে বা কারণেও হতে পারে, অথবা কোনো খাবারের কারণে ওনার অ্যালার্জি আছে, সেই খাবার খাওয়ার পরে অ্যালার্জি থেকে যদি এটা হয়ে থাকে, সর্বোপরি উনি ওটা আগে ফাইন্ড আউট করে ওটা কিভাবে নিরসন করা যায় সেটা আগে উনি ব্যবহার করবে। দেন হচ্ছে উনি যেটা বললাম প্রাথমিক উপায়ে গার্গেল করতে পারে, এবং হচ্ছে যে আমরা অনেকে প্যারাসিটামল খাই, প্যারাসিটামল খেতে পারে, এটা মানে এটাতে কোনো বাধা নাই। স্যার আমি এই কথা ধরেই আরেকটি প্রশ্ন করব, তবে তার আগে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছিলাম আমি, এরপরে অপারেশনের একটা প্রশ্ন করব। তবে দেখি যে অনেক ডাক্তাররা রয়েছেন যে টনসিলের অপারেশন করার সাথে সাথে আবার আইসক্রিম খেতে দিয়ে দেয়, মানে শুনেছি আমি। তো এটি বাচ্চারাও আবার খুশি হয়, তো ব্যাপারটা বিজ্ঞানসম্মত নাকি না, বা কোনো পরবর্তীতে ক্ষতি হয় নাকি না? অপারেশনের ঠিক 2 ঘন্টা পরে আমরা আইসক্রিম খেতে বলি। আইসক্রিম একটা ঠান্ডা জিনিস, তো ওইটা একবারই খেতে বলি। যে আমরা যে টনসিলটা আমরা অপারেশন করি, এখন আমরা টনসিল যে অপারেশন করা হয় এটা এখন প্রযুক্তি এখন এগিয়ে গিয়েছে, তো বিভিন্ন পদ্ধতি চলে আসছে। আগে অনেক রক্তপাত হতো, এখন কোনো ধরনের রক্তপাত হয় না, কোনো সেলাইও হয় না। তো এই যে আমরা টনসিল বের করে দেওয়ার পরে গলার মধ্যে যে একটা গর্ত বা ক্ষত থেকে যায়, ওই ক্ষতটা যখন আমরা আইসক্রিম খাওয়া হয় তখন আইসক্রিমের জন্য ওইখানে কোনো যদি রক্তনালী দিয়ে রক্ত আসার কোনো চান্স থাকে, সেটাও আইসক্রিম খাওয়ার জন্য ওই চান্সটা অনেকখানি কমে যায়, এবং ব্যথাও কমে যায়। এই জন্যই এই রক্তপাত না হওয়া এবং ব্যথা কমে যাওয়ার জন্য ফার্স্ট আমরা 2 ঘন্টা পরে প্রথমবারই আইসক্রিম খেতে বলি। আর কিন্তু এই যে পরবর্তীতে আমরা বলি যখন সুস্থ হয়ে যাবে তখন সে খেতে পারবে, যদি তার ঠান্ডায় অ্যালার্জি না থাকে। স্যার আপনি অপারেশনের যে কথাটি বললেন সেই কথা ধরে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেক অভিভাবক রয়েছেন যারা অপারেশন করতে ভয় পান বা করতে চান না, কিন্তু টনসিলও সেরকম পরিস্থিতিতে চলে গিয়েছে, সেক্ষেত্রে অন্য কি কোনো পদ্ধতি রয়েছে, মানে অপারেশন না করে নিরসনের অন্য কোনো উপায়?
না অন্য কোনো উপায় বলতে তো আসলে হয় আপনি চিকিৎসা করবেন, চিকিৎসা করে যদি আপনার এই টনসিল এডিনয়েডের সমস্যা যদি সেরে যায় তাহলে তো আপনি সুস্থ থাকলেন, সেটা একটা ওয়ে। আর না, আর যদি একান্তই এই টনসিলই আপনাকে বারবার ইনফেকশনের জন্য আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়, তখন আসলে এই টনসিল বা এডিনয়েড রেখে দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। আর টনসিল বা অ্যাডেনয়েড অপারেশনের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে, মানে পরবর্তীতে একজন রোগী কি করবে? আমি যেটা করি, আমার কাছে যখন রোগী আসে আমরা বলি যে যেহেতু এখন অনেক প্রযুক্তি চলে আসছে, টনসিলে কোনো ব্লিডিং তেমন হয় না বললেই চলে, তারপরে আমরা কোনো ধরনের সেলাই দেওয়া হয় না ওই জায়গাটায়, এবং হচ্ছে ব্যথাও অনেক কম হয়। সো অপারেশনের সময় আমাদের আসলে ব্লিডিং নিয়ে চিন্তা নেই, কিন্তু অপারেশনের পরবর্তী যে আমরা বলি ফুল, মানে অপারেশনের পর থেকে একদম ফুল সুস্থ হতে 21 দিন সময় লাগে। সেই 21 দিন আমরা কিছু খাবারের রেস্ট্রিকশন দিয়ে দিই, যে এই প্রথম 3 দিন নরম ঠান্ডা খাবার খাবে, নরম ঠান্ডা, সেটা জাউ ভাত, মাড়ি ভাত, পায়েস, ফিন্নি, সেমাই, যে যেটা পছন্দ করে সেই ধরনের খাবার খেলো। এবং 3 দিন পর থেকে আমরা বলি 3 সপ্তাহ আপনারা ঝাল, শক্ত, গরম এই 3 ধরনের খাবার খাবেন না, ঝাল, শক্ত, গরম। আর স্বাভাবিক আপনি যা খাবার খেতে পারেন, আমরা বলি 2 ঘন্টা পর পর খাবেন। যেহেতু গলার ভিতরে অপারেশন হয়েছে, আমরা বাইরে অপারেশন হলে আমরা কী করি, আমরা ড্রেসিং করে দিতে পারি, কিন্তু ভিতরে আমরা কিন্তু ড্রেসিং করতে পারি না। এই যে রোগীকে বলি আমরা কিছু ওষুধ দিয়ে দিই গার্গেল করার জন্য, সেই ওষুধ দিয়ে বলি আপনি 2 ঘন্টা পর পর খাবেন, 2 ঘন্টা পর পর গার্গেল করবেন, তাহলে আপনার মুখের এই যে গর্তটা বা যেটা টনসিলের অপারেশনের যে পরে যে ক্ষত তৈরি হলো, সেই ক্ষতটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে। তাহলেই আপনার যে এই যে জার্নিটা, অপারেশনের পরবর্তী 21 দিনের জার্নি, এটা খুব স্মুথলি যাবে, খুব সহজভাবে যাবে। স্যার, আপনি যেটা বললেন যে পূর্বে আমরা অপারেশনের জন্য রক্তপাত হতো, সেলাইয়ের প্রয়োজন হতো, তবে এখন সেরকম কিছুই নেই, উন্নত আধুনিক প্রযুক্তি। তাহলে স্যার এখন কিভাবে এই অপারেশন বা অস্ত্রোপচারগুলো সম্পন্ন হয়, মানে সেলাই না করে আপনারা কিভাবে এই কাজগুলো সম্পন্ন করছেন? হ্যাঁ, এটা রোগীরা অনেক সময় বুঝতে পারে না বা জানতে চায় যে আসলে কি পদ্ধতি আছে। এখন আমরা বাইপোলার দিয়ে করি, এটাতেও তেমন একটা ব্লিডিং হয় না। এখন নতুন আসছে কবলেশন, কবলেশনে তো কোনো ধরনের ব্লিডিংই নেই, একদম একদম রক্তপাত শূন্য, এবং এই কবলেশনে ব্যথাও খুব একটা হয় না। এবং হচ্ছে যে তো এটা হচ্ছে যে এই যে ক্ষতটা তৈরি হয়, এই ক্ষতটাতে কোনো ধরনের সেলাইও প্রয়োজন হয় না, কারণ টনসিলটা আসলে কবলেশন মেশিনের মাধ্যমেই নির্মূল হয়ে চলে যায়। আচ্ছা, সো এখানে আসলে ব্লিডিংও বা রক্তপাত তেমন একটা হয় না, আর আমাদের সেলাইয়েরও প্রয়োজন হয় না। আচ্ছা স্যার, সেক্ষেত্রে যেহেতু আপনি বলেন মুখের ভিতর দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হয়, তবে যেহেতু অপারেশন বা অস্ত্রোপচার, অবশ্যই ব্যথার কি কোনো ব্যাপার আছে বা অ্যানেস্থেশিয়া দেওয়ার কি কোনো প্রয়োজন হয়? টনসিল অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করেই করা হয়, সম্পূর্ণ অজ্ঞান করে, আমরা যে বলে জেনারেল অ্যানেস্থেশিয়া বা জিএ, সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করা হয়। ব্যথা, হ্যাঁ, ব্যথা যদি বলি থাকে না তাহলে এটা ভুল বলা হবে, ব্যথা থাকে, তবে ব্যথার জন্য আমরা ব্যথার নিরাময়ের জন্য ওষুধ দিয়ে থাকি, এবং খেতে বলি, আমরা বলি যে বারবার খাবেন, আপনি বারবার 2 ঘন্টা পর পর খাবেন, 5 মিনিট পর পর পানি খাবেন। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য চুইংগাম চাবাইতে দিই। চুইং করলে যত বেশি সে মুখ নাড়াবে তত বেশি তার মুখটা ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। মানে ব্যথা না বললেই চলে, ব্যথা না হলেই বললেই চলে। সো দর্শক, যে সকল অভিভাবকরা এই মানে টনসিল অপারেশন নিয়ে যথেষ্ট চিন্তায় থাকেন যে কি হতে পারে বা ব্যথা সংক্রান্ত কিছু আছে নাকি না, তাদেরকে বলে রাখি আমাদের স্যার যেটা বলেন, বর্তমানে যথেষ্ট আধুনিক প্রযুক্তি, ব্যথা নেই, অ্যানেস্থেশিয়ার মাধ্যমে সেলাই নেই, রক্তপাত নেই, খুবই সহজে অপারেশন সম্পন্ন হয়, তাই ভয়ের আর কোনো ব্যাপার নেই। স্যার, এবার আমি এখন প্রায় আমাদের অনুষ্ঠানের বলা চলে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। অল্প কিছু প্রশ্ন আছে স্যার। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এবং টনসিলের সমস্যা প্রতিরোধে কী ধরনের খাবার বা জীবনযাত্রা সর্বোত্তম? খুবই সুন্দর প্রশ্ন। এটার জন্য যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টটাকে হেলদি রাখতে হবে। একটা সুস্থ এনভায়রনমেন্ট যদি বা পরিবেশ যদি বাচ্চারা পায়, তাহলে বাচ্চারা অবশ্যই সুস্থ থাকতে বাধ্য। সেই জন্য আমরা বলবো যে আপনারা যে বাসায় থাকেন বা যেখানে থাকেন, সেই বাসায় বা পরিবেশটা যেন গুমোট না থাকে, আর্দ্রতা স্যাঁতস্যাঁতে না থাকে, সেটা একটা আলো বাতাস পূর্ণ যেন একটা ঘর বা পরিবেশটা মেনটেন হয়, এটা একটা বলবো। আর এটা হচ্ছে বাচ্চারা এখন অনেকটা ফাস্ট ফুড খাওয়ার প্রতি একটা ঝোঁক চলে আসছে। আমি বলবো যে বাচ্চাদেরকে আসলে যেই ঋতু বা যেই সিজনে যে ধরনের ফল আসে সেগুলো খাওয়ান।
স্যার আমি আপনার অনুমতি নিয়ে জি, আমাদের জি। দর্শকের ফোনটি একটু রিসিভ করতে চাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে বলছিলাম। জি আমার বাচ্চার মাঝে মাঝেই গলা ফুলে যায়, ব্যথা হয় এবং নিচে গলার নিচে চাকা চাকা হয়ে যায় আর কি। আচ্ছা। খেতে পারে না, খাইতে পারে না। এটা আমি কি করতে পারি? এটা অপারেশন করতে হবে না অন্য কোনো treatment? বয়স কত বাচ্চা? বয়স কত বাচ্চার যদি আপনি একটু বলতেন। আমার 12 থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। স্যার আপনি যদি একটু এ বিষয়ে বলতেন। উনি আসলে দুটো জিনিস জানতে চাচ্ছে যে এটা কিছু করতে হবে কিনা বা অপারেশন করতে হবে কিনা। যেহেতু ওনার বাচ্চার হচ্ছে গলা ব্যথা হয় এবং গলার নিচে ফুলে যায়, তো আমরা টনসিল আসলে ফুলে গেলেই বা ব্যথা হলেই অপারেশন করি না। আমরা একটা ক্রাইটেরিয়া মেনটেন করি, আমরা ফলো করি। সেটা হচ্ছে যে কারোর কোনো বাচ্চার যদি গত বছরে বা বিগত 1 বছরে 7 বারের বেশি গলা ব্যথা, তীব্র গলা ব্যথা, জ্বর আসে, সেটা একটা ক্রাইটেরিয়া হতে পারে অপারেশনের। এবং আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যদি বাচ্চার গত 2 বছরে প্রতি বছরই 5 বারের বেশি গলা ব্যথা এবং তীব্র গলা ব্যথা এবং হচ্ছে টনসিল ইনফেকশন হয়ে থাকে, অথবা লাস্ট 3 বছরে প্রতি বছরই 3 বারের বেশি গলা ব্যথা বা তীব্র গলা ব্যথার জন্য জ্বর চলে আসে। এই ধরনের পরিস্থিতি হলেই কেবলমাত্র আমরা টনসিলের অপারেশনের জন্য বলি। অন্যথায় বছরে 1 বার 2 বার গলা ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কখনোই বলি না যে অপারেশন করতে হবে। আচ্ছা। আপনি ওষুধ খেয়ে, এবং এই যে আমরা বলতেছিলাম যে পরিবেশটাকে ঠিক রাখা, মুখ পরিষ্কার করার একটা অভ্যেস গড়ে তোলা, এবং যেই সিজনে যেই ধরনের ফল আসে সেই ফলগুলো Seasonal ফুডগুলো গ্রহণ করা, এবং হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় এখন আসলে বাচ্চাদেরকে নিয়ে বেশি একটা বের হওয়া হয় না। আমরা বলবো যে আপনারা নিজেরাও বের হন, বাচ্চাদেরকেও সকালবেলা বের হন। সকালে যে রোদটা থাকে সেটা ভিটামিন ডি সমৃদ্ধ থাকে রোদের মধ্যে। বাচ্চাদের ভিটামিন ডি যদি পর্যাপ্ত থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে, এবং এই টনসিল বা এডিনোয়েড ইনফেকশনটা অনেকটা কম হয় তাদের ক্ষেত্রে। দর্শক আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি জানতে পেরেছেন। স্যার আমরা পূর্বে যে বিষয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ কি ধরনের জীবন ব্যবস্থা প্রযোজ্য এক্ষেত্রে, সে সম্পর্কে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, এই একটু আগে যেটা বললাম সেটাই। আপনি পরিবেশটাকে সুস্থ রাখেন, পরিবেশটাকে আর্দ্রতা ঠিক রাখার চেষ্টা করেন। পাশাপাশি যেটা খাবারের কথা বললাম, সেটা পারিবারিক কিছু অভ্যাস গড়ে তোলা, যেমন হচ্ছে মুখ রাতের বেলা ঘুমানো যাওয়ার আগে ব্রাশ করা, খাবার পরে কুলকুচি করে মুখটা ফ্রেশ রাখার চেষ্টা করা, এবং হচ্ছে যে ভিটামিন ডি সমৃদ্ধ হয়ে থাকা। এবং সেটার জন্য হচ্ছে আপনি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে পারেন, অথবা বাবা মাকে বলবো আপনার বাচ্চাদেরকে নিয়ে হাঁটুন, সকালবেলা একটু হাঁটেন। সেখানে যে রোদ থাকে সেই রোদের মধ্যেই ভিটামিন ডি পাওয়া যাচ্ছে। সেখান থেকে বাচ্চারা যখন পর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ থাকবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, এবং এই রোগ প্রতিরোধ কম থাকার জন্য যে ইনফেকশন হওয়ার যে চান্স সেটা অনেকটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক বিষয় জানতে পারছি, অনেক বিষয়ে নতুন জ্ঞান অর্জন করতে পারছি। আপনি স্যার যেটা বললেন যে বাহিরে হাঁটার সময় মানে ভিটামিন ডি যাতে সবসময় থাকে বাচ্চাদের মধ্যে, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। স্যার এর মানে যারা বাহিরে প্রচুর খেলাধুলা করে রোদের মধ্যে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বাধিক এক কথায় বলা যায়? হ্যাঁ, মানে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম এখন তো সব ইনডোর হয়ে যাচ্ছে, গেমসগুলা বা যেটাই হোক, রিক্রিয়েশনগুলো সব মোবাইল চলে আসাতে সবাই আসলে মোবাইলেই টাইম স্পেন্ড করতেছে। তো যারা আসলে বাইরের এক্সপোজার বেশি, যারা হচ্ছে বাইরে যায়, তাদের আসলে আর আমরা বলি রোদের ক্ষেত্রে যেটা বলি, আমরা রোদটা আসলে দিনের বেলা রোদে আসলে তেমন একটা ভিটামিন ডি থাকে না। আপনার ভিটামিন ডি পর্যাপ্ত থাকে সকালের রোদটা, সকালের দিকে যেটা বলি 10টার আগে যে রোদটা থাকে, সেই রোদটাতে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে। পরের রোদগুলোতে আসলে আলট্রাভায়োলেট রে থাকে, এটা পরবর্তী রোদগুলো ক্ষতিকর। এই জন্য আমরা বলি সকালের দিকটাতে আপনারা একটু হাঁটেন বা একটু রোদ লাগানোর ব্যবস্থা করেন, এবং সেটা হচ্ছে যে আপনি 7 দিন করতে হবে তা না, সপ্তাহে 2 দিন করলেও হচ্ছে। স্যার সকালে অনেকে হাঁটে, আবার দেখি যে অধিকাংশ মানুষ বিকালে হাঁটাটাকে বেশি প্রেফার করে। স্যার সেক্ষেত্রে কি টনসিলের রোগীদের জন্য বিকালে হাঁটাটাও সমানভাবে গ্রহণযোগ্য কিনা? সমানভাবে গ্রহণযোগ্য। হাঁটা মানেই হচ্ছে যে আপনি ফিট থাকতেছেন, আপনার বডি হচ্ছে যে একটা স্ট্রেংথ বাড়তেছে। আপনার বডির যখন স্ট্রেংথ বাড়বে, সেটা সকালে হাঁটলে যেমন হাঁটার সাথে স্ট্রেংথও পাচ্ছেন, ভিটামিন ডিও পাচ্ছেন, বিকালে হাঁটলেও আপনি স্ট্রেংথ পাচ্ছেন। আপনি হাঁটুন, সকালে যদি আপনার চান্স না পাওয়া যায় বা সুযোগ না পাওয়া যায়, বিকালে হাঁটুন। মানে যে কোনো সময় হাঁটলেই হবে, সকাল বিকাল রাত। থাকার জন্য যেভাবে আপনার ম্যানেজ করতে পারতেছেন সময়টাকে, সেভাবেই ম্যানেজ করে আপনি ফিট থাকার চেষ্টা করতে হবে। স্যার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে
ফিট থাকার জন্য যে কথাগুলো আপনি বললেন, এখন অনেকেরই তো স্যার দেখা যায় যে মানে প্রতিনিয়ত মানে কিছুদিন পর পরই টনসিলের ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে সাময়িকভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কিছু সময়ের জন্য হলেও আরাম বা নিরাময় করা সম্ভব ব্যথাটিকে? হ্যাঁ, আমরা আগের কিছুক্ষণ আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। তো যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যেহেতু টনসিলটা গলায় থাকে, গলাটা যেভাবে পরিষ্কার রাখা যায়, জীবাণুমুক্ত রাখা যায়, ফ্রেশ রাখা যায়, সেই কাজগুলো আপনি একটু খেয়াল করে করলেই হবে। আপনার গলা ব্যথা হচ্ছে, হালকা গলা ব্যথা হচ্ছে, আপনি কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গেল করতে পারেন, আদা চা খেতে পারেন। তারপরে হচ্ছে যে মুখ পরিষ্কার রাখার জন্য আপনি খাওয়ার পরে একটু কুলকুচি করতে পারেন, যেন খাবারের কণাগুলা মুখের কোথাও না লেগে থাকে। রাতে ব্রাশ করে শুতে পারেন, সকালে ব্রাশ করলেন। এই 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 নিয়মগুলো যদি ফলো করা যায়, তাহলে সামান্য টনসিল ব্যথাগুলা এর মাধ্যমেই কমে যেতে সক্ষম। তাহলে দর্শক, আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন যে সাময়িকভাবে আমরা কি কি পদ্ধতি গ্রহণ করতে পারি বা ঘরোয়াভাবে আমরা কি কি পদ্ধতি গ্রহণ করতে পারি। এখন স্যার কিছু কিছু মানুষের তো দেখা যায় যে ছোট থেকে একটা টনসিলের ব্যথা থাকে, মানে ধরেন 1-2 বছর থেকে অ্যাডিনয়েড টনসিলের সমস্যাগুলো থাকে। সেক্ষেত্রে একজন শিশুর ঠিক কোন বছরে বা কোন বয়সে আসলে সেই অপারেশন বা অস্ত্রোপচার করাগুলো সর্বাধিক নিরাপদ? খুবই সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমরা যেটা বলি, আমাদের টেক্সট বুকে যেটা আছে সেটা হচ্ছে 3 বছরের পর থেকে বাচ্চাদের টনসিল এডিনয়েডের অপারেশন করা যায়। কিন্তু তারপরেও দেখা গেছে কিছু কিছু বাচ্চার এডিনয়েড এতই বড় যে তার শ্বাস নেওয়ার কোনো ধরনের জায়গা থাকে না, তখন আমরা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় 2.5 বছরের পর থেকেও আমরা অপারেশন করে দিতে পারি। সেটা শুধুমাত্র ইমার্জেন্সি, খুবই মানে সংকটময় একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে। আদারওয়াইজ অন্যথায় আমরা 3 বছর এবং 3 বছরের পরবর্তী বাচ্চাদেরকে, যারা অ্যাডিনয়েড এতই বড় হচ্ছে যে তারা কোনোভাবে শ্বাস নিতে পারতেছে না, মারা কান্নাকাটি করে, আমাদেরকে আসলে মোবাইলে রেকর্ড করে দেখা যায়, স্যার আমার বাচ্চা এতই কষ্ট পাচ্ছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। আসলে ও যে শ্বাস নিতে পারতেছে না নাক দিয়ে, তখন মুখ দিয়ে তাদের লালা বের হচ্ছে, অনেক সময় ফেনার মতো করে লালাগুলো বের হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সময় একদম শেষের দিকে, তবে আমি দেখতে পাচ্ছি যে একজন দর্শক একটি কমেন্ট করেছে খুবই রিসেন্টলি। আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি এই কমেন্টটি পড়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন কোন টুথপেস্ট গলার জন্য ভালো, মানে কি ধরনের টুথপেস্ট গলার জন্য খুবই উপকারী হতে পারে? আচ্ছা, এটা যদিও একদম যদি সংক্ষেপে আপনি বলে শেষ করতেন। ভালো প্রশ্ন করেছেন। টুথপেস্ট আসলে কোনগুলো ভালো, এটা হচ্ছে যে ডেন্টিস্টটা ভালো বলতে পারবেন, তবে বাজারে সবগুলো টুথপেস্টই ভালো। এখন হচ্ছে যে যেটা আপনার জন্য সেনসিটিভ না, যেটা আপনার মনে হচ্ছে যে এটা ব্যবহার করলে আপনার মাড়ি দিয়ে রক্ত আসতেছে বা মুখে আপনি ভালো অনুভব করছেন না, সেগুলো বাদ দিয়ে আপনার যেটা ভালো মনে হবে সেটাই ব্যবহার করবেন। আসলে পেস্ট এখানে মেইন ইস্যুস না, মেইন ইস্যুস হচ্ছে যে মুখ যে কোনো উপায়ে পরিষ্কার রাখার চেষ্টা করা। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের এই পর্বের মধ্য দিয়ে আপনি আশা করছি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে আসার জন্য এবং এত নতুন নতুন বিষয় সম্পর্কে আমাদের জানানোর জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনার বাচ্চার অ্যাডিনয়েড বড় হয়ে গিয়েছে, বারবার কানে ইনফেকশন হচ্ছে, আপনার বাচ্চা ঠিকমতো রাতে ঘুমোতে পারছে না, বাট আপনি চাচ্ছেন যে একে আমরা ওষুধ দিয়ে কিছুদিনের জন্য ভালো রাখি, সুস্থ রাখি। কিন্তু আমার একটা উপদেশ হবে, আপনার এই অবহেলার জন্য বাচ্চা যেন কানে ইনফেকশন হয়ে বাচ্চার কানের শ্রবণ শক্তি না হারায়, বাচ্চা শ্বাস নিতে না পেরে বাচ্চার মস্তিষ্কের বিকাশ যেন সময় অনুযায়ী যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল সেটা যেন হ্রাস না পায়। আপনি অবশ্যই দেরি না করে, সেটা যাই হোক, আপনি একজন বিশেষজ্ঞ নাক কান গলা ডাক্তারের কাছে শরণাপন্ন হন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকল বাচ্চাদের আমরা ওষুধের মাধ্যমেই চিকিৎসা করে ভালো করছি। খুবই কম সংখ্যক বাচ্চারা যারা আছে তারা দেখা গেছে আমরা 3 মাসের ওষুধ দিয়ে থাকি, 3 মাসের ওষুধ সেবন করার পরে দেখা গেছে বাচ্চাদের একদম এডিনয়েড নাই, জিরো হয়ে যাচ্ছে, মানে অপারেশনের দরকার হচ্ছে না। কিন্তু মা বাবার একটাই ভয় যে হয়তো আমি ডাক্তারের কাছে গেলেই আমাকে অপারেশনের কথা বলবে, এই অপারেশন যেন না শুনতে হয় সেই জন্য ওনারা ডাক্তারের কাছে যান না। আমার একটাই অনুরোধ, আপনারা ডাক্তারের কাছে আসুন। সবার জন্য কিন্তু অপারেশন দরকার হচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওষুধের মাধ্যমেই বাচ্চারা ভালো হয়ে যাচ্ছে।
কিন্তু কিছু সংখ্যক বাচ্চারা যারা 3 মাসের চিকিৎসার পরেও ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রেই শুধু আমরা বলি হ্যাঁ এখন আপনার অপারেশন করা দরকার, না হলে বাচ্চার কানের সমস্যা হবে, শ্রবণ শক্তি হ্রাস পাবে, বাচ্চার মস্তিষ্কের বিকাশের সমস্যা হবে, বাচ্চার বুদ্ধিশুদ্ধি কম হবে, পড়াশোনায় মনোযোগী হয়ে পড়বে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, এরই মধ্য দিয়ে আমি শেষ করছি আজকের পর্ব। আবারও দেখা হবে আরেকটি পর্বে আরেকটি সময়োপযোগী বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ততদিনের জন্য ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,